কি এগুলা? চেক করে দেখো। নিশি রেহানের কাছ থেকে ব্যাগগুলো নেয়। রেহানও সময় নষ্ট না করে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য। নিশি ব্যাগগুলো চেক করে দেখে 7-8টার মতো চুড়িদার। এত চুড়িদার আনার মানে কি নিশি ঠিক বুঝতে পারছে না। নিশি একটা চুড়িদার হাতে নিয়ে চেক করে দেখে নিশির সাইজের। নিশি এবার বুঝতে পারে রেহান কেন নিশির বডির সাইজ জানতে চেয়েছিল। কিন্তু তারপরে রেহান ওয়াশরুম থেকে বের হতেই নিশি বলে, এগুলা কার? কার হতে পারে তোমার ধারণা? আমার কোনো ধারণা নেই। যেহেতু তোমার হাতে আমি প্যাকেটগুলো দিয়েছি, তার মানে তোমার। কিন্তু আমি তো এগুলার কিচ্ছু চাইনি। আজ থেকে তুমি এগুলোই পরবে, শাড়ি পরার কোনো দরকার নেই। কেন? আমি শাড়ি পরলে কি সমস্যা? আমি বলেছি তাই শাড়ি পরবে না, ব্যাস। আপনি বললেই আমাকে পরতে হবে? হ্যাঁ, পরতে হবে, কারণ আমি চাই না কেউ তোমাকে। শাড়ি চেঞ্জ করে একটু চুড়িদার পরে এসো। পরবো না আমি চুড়িদার, আমি শাড়িই পরবো। নিশি, রাখিও না আমাকে, পরে এসো। আপনার কথায়? কে আপনি যে আপনার কথা শুনবো আমি? কে হন আপনি আমার? এবার রেহানের রাগ উঠে যায় নিশির কথায়। নিশির দুবাহু শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে রেহান। রেহানের গরম নিঃশ্বাস নিশির মুখের উপর পড়ছে। নিশির রেহানের এমন রাগী চেহারা দেখে শুকনো একটা ঢোক গিলে বলে, কি করছেন রেহান? আমার হাতে লাগছে, ছাড়ুন। কি বললে? আমি কে তোমার, তাই তো? হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে আমি কে হই তোমার। নিশি কিছু বলতে যাবে তার আগেই রেহান হুট করে নিশির গোলাপি ঠোঁটগুলোতে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নিশির চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল এটা নিশি ঠিক বুঝে উঠতে পারছে না। নিশি রেহানের বুকের উপর 2 হাত রেখে রেহানকে সরাতে চাইলে রেহান নিশির উন্মুক্ত কোমর ধরে নিজের আরও কাছে টেনে নেয়। রেহান খুব কোমলভাবে নিশির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত, আর নিশি বেচারি শখের মাঝে রয়ে গেল। এক পর্যায়ে রেহান নিশিকে ছেড়ে দিয়ে নিশির কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে কয়েকটা শ্বাস ছাড়ে। সাথে নিশিও জোরে জোরে শ্বাস নিচ্ছে। রেহান বেকুল কণ্ঠে বলে ওঠে, সরি নিশি, আমি এমনটা করতে চাইনি, তুমি বাধ্য করলে করতে। আর নেক্সট টাইম আমি কে হই তোমার, এটা তোমার মুখে যেন আমি না শুনে। এর থেকে আরও খারাপ কিছু করে বসবো কিন্তু। তুমি আর শাড়ি পরবে না, আজ থেকে আমি চাই না কেউ তোমার দিকে বাজে নজরে তাকাক। তাই চুপচাপ শাড়ি চেঞ্জ করে একটা চুড়িদার পরো। নিশি ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে। সাহস হচ্ছে না রেহানের দিকে তাকাতে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। রেহান নিশির দিকে মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, নিশিকে একা রেখে। রেহান যেতেই নিশি ধক করে বেডে বসে পড়ল। কি হয়ে গেল তার সাথে এটা নিশি কোনো দিন কল্পনাও করেনি। রেহান যে রাগের মাথায় এমন একটা কাজ করে বসবে। নিশি নিজের ঠোঁটে হাত দিতেই মস্তিষ্ক সারা দেহ রেহানের ঠোঁট এতক্ষণ নিশির ঠোঁটের সাথেই ছিল। ইস, কি লজ্জা! নিশি দ্রুত ব্যাগ থেকে একটা নীল রঙের চুড়িদার বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় 5 মিনিট পর নিশি ওয়াশরুম থেকে বের হতে রেহানের চোখে চোখ পড়ে যায়। সাথে সাথে নিশির চোখ নামিয়ে নেয়। রেহান নিশির উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখল। নিশিকে দেখে রেহান ল্যাপটপে নজর দিল। রেহান বাইরে থেকে ডিনার করে এসেছে, তাই কাজে লেগে পড়েছে প্রজেক্টটা নিয়ে। নিশিও চুপচাপ শাড়ি আর চুড়িদারগুলো আলমারিতে গুছিয়ে রাখলো। নিশি কী করবে না করবে কিচ্ছু বুঝতে পারছে না। আসলে রেহানের সামনে নিশি থাকতে পারছে না লজ্জায়। চুপচাপ গিয়ে বেডের এক কোণে বসেছে জড়সড় হয়ে। কেমন হাঁসফাঁস করছে নিশি। রেহান নিশির দিকে ভ্রু কুঁচকে তাকায়। নিশি ওড়না এক কোণা নিজের হাতে মোচড়াচ্ছে তো আবার খুলছে। রেহান হঠাৎ করে উঠে দাঁড়ায়। নিশি অনুভব করতে পারছে রেহান ওর দিকে এগিয়ে আসে। নিশি চোখ বন্ধ করে রেখেছে। এবার রেহান কি করবে ওর সাথে এটা ভেবে, কিন্তু না, রেহান নিশির কাছে না এসে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়ে রেহান মুখ চেপে হাসে নিশির এমন অবস্থা দেখে। রেহান নিশির কাছে যেতে চাইছিল, কিন্তু নিশির অবস্থা দেখে রেহান ব্যালকনিতে চলে আসে। প্রায় 2 মিনিট রেহান নিঃশব্দে হাসে। এবার রেহান নিজেকে শান্ত করে ঘরে ঢুকে দেখে নিশি আগের জায়গাতেই বসে আছে। এবার রেহান নিশির পাশে দ্রুত পায়ে গিয়ে বসে বলে, কি হচ্ছে নিশি, এমন করছো কেন? শরীর খারাপ লাগছে? না না, আমি একদম ঠিক আছি। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি ঠিক নেই। ডিনার করেছো? নিশি মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে বোঝায় ও ডিনার করেছে। ও, তাহলে শুয়ে পড়ো। রেহান বেড থেকে উঠতে নিশি বলে ওঠে, আপনার কি কিছু বলার নেই আমাকে? রেহান নিশির দিকে ফিরে বলে, কি বলবো? বলেই নিশি শুয়ে পড়ে।
নিশি চায় রেহান ওকে সরি বলুক বিকেলে ওসব কথা বলার জন্য, কিন্তু রেহান সরি তো দূরে থাক, উল্টো নিশির সাথে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো। রেহানও বুঝতে পারছে নিশি কিসের কথা বলছে, তাই শব্দ করে বলে ওঠে। সরি। রেহানের মুখে সরি কথাটা শোনার সাথে সাথে নিশির মন ভালো হয়ে গেল। রেহানও আর কোনো কথা না বলে কাজে মনোযোগ দেয়। রেহান আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না করে অফিসে চলে যায়। নিশির ঘুম ভাঙে 7:30টায়। ছোট ছোট চোখ দিয়ে সারার ঘর নজর বুলিয়ে রেহানকে খোঁজার চেষ্টা করছে। যখন বুঝতে পারল রেহান ঘরে নেই, তখনই চট করে শোয়া থেকে উঠে বসে। আসলে নিশি ঠিক রেহানের সামনে পড়তে চাইছে না। রাতের ওই ঘটনার পর থেকে কেমন লজ্জা লজ্জা লাগছে রেহানের সামনে থাকতে। নিশি চট করে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে গিয়েও রেহানকে খুঁজছে নিশি, কিন্তু রেহান নিচেও কোথাও নেই। এমন সময় রাহি নিশির কানের কাছে এসে বলে। কি নিশু আপু, ভাইয়াকে খুঁজছো তাই না? নিশি ভয় পেয়ে রাহির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে। না মানে আসলে ওনাকে সকাল থেকে দেখছি না। আসলে ভাইয়া অনেক সকালে উঠে ব্রেকফাস্ট না করে অফিসে চলে গেছে। কি ইম্পর্টেন্ট মিটিং আছে নাকি? ও হুম, এবার চলো ব্রেকফাস্ট করে নিবে। ব্রেকফাস্ট শেষ করে নিশি ঘরে চুপচাপ বসে আছে। একা একা থাকতে একদমই ভালো লাগছে না নিশির। রাহি থাকলে গল্প করা যেত, কিন্তু রাহিও কলেজে চলে গেছে। হঠাৎ করেই নিশির মনে পড়ে ওর তো ভার্সিটির জন্য কোচিং করতে হবে, কিন্তু ও তো এখানকার কিছুই জেনে না। তাই রেহালা বেগমের রুমে আসে এই বিষয়ে কথা বলার জন্য নিশি। মামনি আসবো? আরে নিশি, আয় ভেতরে। এর জন্য আবার অনুমতি নেওয়ার কি আছে? আসলে মামনি একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা বল। আসলে আমি ভার্সিটির কোচিং করতে চাইছি, কিন্তু এখানকার কোনো কোচিং ভালো আমি তা জানি না, তাই তোমার কাছে জানতে এলাম। ও, এই ব্যাপার। এটা রেহানকে বললেই তো পারতি। আমি কি অত শত বুঝি না কি এই বিষয়ে। তো ব্যস্ত, তাই তোমাকে বললাম। আচ্ছা, রেহান আসুক রাতে, ওর সাথে কথা বলবো এই বিষয়ে। আচ্ছা মামনি। নিশি আবারও নিজের ঘরে চলে আসে। সারাটা দিন নিশির একা একাই কাটে। রাত 9টা, রেহান বাড়ি ফিরে। ফ্রেশ হয়ে ডিনার করতে বসেছে রেহান। তার মাঝে রেহালা বেগম বলে। রেহান, নিশির জন্য একটা ভালো কোচিং দেখে ওকে ভর্তি করে দে। কোচিং কেন? আরে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তো কোচিং তো করতে হবে নাকি? আচ্ছা, কালকে বিকেলে নিয়ে যাব। রেহান চুপচাপ খেয়ে রুমে চলে যায়। রাত 11টায় নিশি রুমে এসে দেখে রেহান ল্যাপটপ নিয়ে কাজ করছে। নিশি চুপচাপ বেডের এক কোণে এসে বসে। হাঁসফাঁস করছে নিশি রেহানকে একটা প্রশ্ন করার জন্য, কিন্তু পারছে না। হঠাৎ করেই রেহান নিশির দিকে তাকাতেই দুজনের চোখে চোখ মিলে যায়। নিশি সাথে সাথে অন্যদিকে ফিরে তাকায়। এই চোখের দিকে নিশি তাকাতে পারে, কেমন জানি অদ্ভুত লাগে রেহানের চোখ। রেহান উচ্চস্বরে বলে ওঠে। কি বলবে তুমি নিশি? নিশি ঢোক গিলে রেহানের দিকে ফিরে বলে। আসলে কালকে কোচিংয়ে ভর্তি হতে যাব তো, তাই। হ্যাঁ। কোচিংয়ে ভর্তি হলে তো অনেক টাকা লাগবে, তাই না? হ্যাঁ, লাগবে। কত টাকা? তুমি জেনে কি করবে? বারে, আমি কোচিংয়ে ভর্তি হব আর আমি জানতে চাইবো না কত টাকা লাগবে? না, জানার কোনো দরকার নেই। আর জেনেই বা কি করবে? কি করব মানে? আমায় বাবাকে জানাতে হবে না কত টাকা লাগবে? তোমার বাবাকে কেন জানাতে হবে? কেন? বাবার কাছ থেকেই তো টাকাটা এনে কোচিংয়ে ভর্তি হতে হবে নাকি? রেহান ফ্রোজোরা কোচকে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে আছে নিশির দিকে। নিশি রেহানের এমনভাবে তাকানো দেখে ঢোক গিলে বলে। এভাবে তাকিয়েছেন কেন? তুমি কি গাধা? কি বললেন আপনি? আমি গাধা? আমি গাধা হতে যাবো কেন? গাধা বলে তো আমার একটা গাধা মার্কা কথা বলতে পেরেছ। কি এমন বলেছি যে আমি গাধা হয়ে গেলাম আপনার চোখে? তুমি এখন তোমার বাবার কাছে টাকা চাইবে, তাই তো? চাইবো। না, চাইবে না। কেন চাইবো না? বাবার কাছে টাকা না চাইলে কার কাছে চাইবো? আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে চাইবে। মানে? মানেটা খুব সোজা। তুমি এখন আমার দায়িত্বে, আমার স্ত্রী হয়ে আছো, তাই তোমার সব চাহিদা আমি পূরণ করব, তাই নয় কি? তার মানে আপনি টাকা দিবেন কোচিংয়ে ভর্তি হওয়ার? তাই তোমাকে সব টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কোচিংয়ে ভর্তি হওয়ার পর ভালো করে পড়বে আর ঢাকা ভার্সিটিতে চান্স পেতে হবে তোমাকে, মনে থাকবে? হুম। এবার চুপচাপ ঘুমাও।
আর আমি একটু শান্তিতে কাজ করতে দাও। নিশি রেহানের দিকে একটা ভেঙচি কেটে উঠে ঘরের বাইরে যেতে যাবে, তখনই রেহানের ডাকে থেমে যায়। এই রাত বিরাত কোথায় যাচ্ছ এখন তুমি? ছাদে যাচ্ছি। এত রাতে ছাদে কেন? এমনি জ্যোৎস্না ব্লাশ করতে যাচ্ছি। ঠিক আছে, যাও, বেশি দেরি করো না, তাড়াতাড়ি আসবে। 12টা বাজতে চলল, কিন্তু নিশির এখনো ছাদ থেকে ঘরে আসার নাম নেই। রেহান একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, এই মেয়েটা একটু শান্তি দিবে না আমাকে, এখনো ছাদে গিয়ে বসে আছে। মনে কি একটু ভয় নেই? এই রাতে ছাদে গিয়ে বসে আছে। রেহানও ছাদে যাবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছটায় আসতেই রেহানের পা জোড়া থমকে যায়। সামনে দোলনাতে বসে থাকা ঘুমন্ত নিশিকে দেখে মাথাটা দোলনার একপাশে ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এই মেয়ে দোলনাতে ঘুমিয়ে গেছে এভাবে? চাঁদের আলোতে নিশির মায়াবী মুখটা ফুটে উঠেছে, বাতাসে চুলগুলো উড়ছে, ওড়নার শেষের অংশটা বাতাসে দুলছে, মুখের সামনে ছোট ছোট অবাধ্য চুলগুলো কপালে আছড়ে পড়ছে। রেহান দু হাত বুকের মাঝে বেঁধে ছাদের দরজায় হেলান দিয়ে এক নজরে নিশির দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি। কিছুক্ষণ নিশির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিশির দিকে এক পা করে এগিয়ে গিয়ে নিশির পাশটায় বসে, বাঁ হাত উঠিয়ে নিশির চোখে মুখে পড়ে থাকা চুলগুলো কানের দিকে গুজে দেয়। রেহানের স্পর্শ পেয়ে নিশি নড়ে ওঠে, মাথাটা দোলনা থেকে পড়ে যাবে সাথে সাথে। রেহান নিশির মাথাটা ধরে নিজের বুকে এনে রাখে। নিশিও রেহানের বুকে কিছু একটা খুঁজে মাথাটা এলিয়ে দেয় আরো গভীরভাবে। রেহান নিশির এমন বাচ্চামো দেখে হেসে দেয়। রেহান অনেকক্ষণ যাবৎ নিশিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বসে আছে, কিন্তু রাত গভীর হয়ে যাচ্ছে, এবার ঘরে ফিরে যাওয়া দরকার। রেহান নিশির দিকে পূর্ণ নজরে একবার তাকিয়ে নিশির কপালে ভালোবাসার পরশ এগিয়ে দিয়ে নিশিকে পাজাকুলি তুলে নিয়ে ছাদ থেকে নেমে যায়। দিন দিন মেয়েটা রেহানকে ওর দিকে আকৃষ্ট করছে। হয়তো কোনো একদিন রেহান আর নিজেকে কন্ট্রোল নাও করতে পারে, হারিয়ে যেতে পারে নিশি নামক মেয়েটার মাঝে। এখন শুধু কিছুটা সময়ের অপেক্ষা। রেহান নিশিকে ঘরে এনে শুইয়ে দেয়। নিশি এক হাত দিয়ে রেহানের কলার চেপে ধরে রেখেছে, আর কি বিড়বিড় করছে। রেহান নিশির মুখের কাছে এসে কান পেতে শুনতে পায় নিশির বলা অস্পষ্ট কিছু কথা। বিকেলের দিকে নিশি রেডি হয়ে রেহানের অপেক্ষায় বসে আছে। রেহান অফিস থেকে এসে নিশিকে নিয়ে কোচিংয়ে ভর্তি করাতে যাবে তার জন্য। অফিস থেকে রেহানের আসতে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রুমে ঢুকে সামনে বসা রমণীকে দেখে চোখ আটকে যায়। কালো রংটা যেন নিশির শরীর ফুটে উঠেছে। লম্বা চুলগুলো এক সাইডে এনে খেজুর বেনি করে রেখেছে, কপালের ওপর ছোট ছোট চুলগুলো পড়ে আছে, চোখে মোটা করে কাজল, মুখে তেমন সাজ নেই, তাতে নিশিকে অপূর্ব লাগছে দেখতে। নিশি রেহানের দিকে তাকাতেই চমকে যায় রেহানকে দেখে, কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে ওর দিকে। নিশির বুক দূরে দূরে কাঁপছে, নিচের ঠোঁট কামড়ে অন্যদিকে ফিরে তাকায় নিশি। রেহান শুকনো একটা ঢোক গিলে দ্রুত পায়ে আলমারি থেকে সাদা একটা শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর রেহান পরিপাটি হয়ে ওয়াশরুম থেকে বের হয়। আয়নার সামনে গিয়ে চিরুনি দিয়ে চুল ঠিক করে নিয়ে শার্টের হাতা কনুই পর্যন্ত গুছতে গুছতে পড়ে। তাড়াতাড়ি চলো, লেট হচ্ছে। রেহান বেরিয়ে যাওয়ার পর নিশিও গুটি গুটি পায়ে রেহানের পেছন পেছন যায়। গাড়িতে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। নিশি আর চোখে বারবার রেহানের দিকে তাকাচ্ছে, গম্ভীর চেহারা নিয়ে এক মনে ড্রাইভ করছে। হঠাৎ করে রেহান নিশির দিকে তাকালো, মুহূর্তেই দুজনের চাউনি একসাথে মিলে গেল। নিশির হৃদয়টা কেঁপে উঠল। ঢোক গেলে নিশি সাথে সাথে বাইরের দিকে ফিরে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বুক চাপড়ে ধরতে ইচ্ছে করছে নিশির, কিন্তু পারছে না রেহানের জন্য। নিশির পাশে রেহান থাকলেই ও নিজের সব কিছু উলট পালট হয়ে যায়। সেটা কি রেহান বুঝতে পারে, নাকি বুঝতে চায় না? কিছুক্ষণ পরে গাড়ি পার্ক করে কোচিংয়ের সামনে গাড়ি থেকে বের হয়ে রেহান নিশিকে নিয়ে কোচিংয়ের ভেতরে ঢোকে। প্রায় অনেকক্ষণ পর নিশিকে ভর্তি করে কোচিং থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। কালকে থেকে নিশির কোচিংয়ের ক্লাস শুরু। সন্ধ্যা প্রায় হতে চলল। গাড়ি চলছে অন্যদিকে, বাড়ির রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে চলছে গাড়ি। নিশি ব্যাপারটা খেয়াল করে রেহানকে বলে, কোথায় যাচ্ছি আমরা? বাসার রাস্তা তো ওইদিকে। একটা গেট টুগেদারে যাচ্ছে। গেট টুগেদার? কিসের গেট টুগেদারে যাচ্ছি আমরা? আমার বিয়ে উপলক্ষে একটা গেট টুগেদার আয়োজন করেছে আমার বন্ধুরা। আমার না গেলে হয় না? আসলে আমি ওসব অনুষ্ঠানে যাইনি তো কোনো দিন, তাই আর কি। আমি না করেছিলাম ওদেরকে,
কিন্তু ওরা রাজি হয়নি। ওরা তোমার সাথে দেখা করতে চায়। ও বেশি সময় থাকতে হবে না, জাস্ট 20 মিনিট। আচ্ছা। রেহান চাইনি নিশিকে নিয়ে গেট টুগেদার যেতে, কারণ ওখানে বেশিরভাগ ছেলেরা থাকবে। সাথে রেহানের কিছু বন্ধু আছে যাদের চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র, মেয়ে দেখলেই সব কিছুই ভুলে যায়। এর মাঝে রেহান জানতে পেরেছে রিফাতও আসবে এই গেট টুগেদারে। রিফাত এমন একটা মানুষ যার নজর সবসময় রেহানের জিনিসের উপর থাকতো, আর সেটা নিজের করার জন্য উঠে পড়ে লাগতো। যদি নিজের করতে না পারে তাহলে অন্যভাবে রেহানের জীবন থেকে সেই জিনিসটাকে সরাবে, যে করেই হোক। রিফাত আসবে গেট টুগেদারে, এটা জানার পর রেহান আরও নিশিকে সাথে করে নিয়ে যেতে চায়নি, কিন্তু বন্ধুদের রিকোয়েস্টে রেহান এক প্রকার বাধ্য হয়েই নিশিকে সাথে করে নিয়ে যাচ্ছে গেট টুগেদারে। গাড়ি থেমেছে বিশাল বড় এক রেস্তোরাঁর সামনে। রেহান গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হয়ে সাথে নিশিও। নিশি চারিদিকে অবাক চোখে তাকিয়ে দেখছে। এই প্রথম নিশি এমন জায়গাতে এসেছে, তাই সব কিছু একটু ঘুরে ফিরে দেখছে। চারিদিকে বাহারি ফুলে ভরা, ছোট ছোট নানা রঙের মরিচবাতি জ্বলেছে চারিদিকে। বলতে মনোমুগ্ধকর একটা পরিবেশ। রেহান নিশির থেকে অনেক দূরে চলে যাওয়ার পর বুঝতে পারে নিশি ওর থেকে অনেক দূরে। রেহান দীর্ঘ একটা শ্বাস ছেড়ে নিশির কাছে গিয়ে নিশির হাতটা ধরে হাঁটা ধরে। নিশি অবাক হয়ে একবার রেহানের দিকে আরেকবার রেহানের ধরা হাতের দিকে তাকায়। ভালোই লাগছে নিশির। রেহানের পায়ে পায়ে মিলেই চলতে, সাথে মুসকি মুসকি হাসছেও। রেহান নিশির দিকে তাকিয়ে বলে ওঠে, এভাবে হাসছো কেন? এমনি। এমনি কেউ হাসে? কারণ তো অবশ্যই আছে। না না, কোনো কারণ নেই। আচ্ছা, বলছিলাম কিছুক্ষণ চুপ থেকে রেহান আবার বলে ওঠে, ভেতরে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে বলবে, কেমন? আচ্ছা। রেহানকে হলে ঢুকতে দেখেই ওর সব বন্ধুরা চিৎকার করে ওঠে। আরে দেখো দেখো, আমাদের মেইন গেস্ট চলে এসেছে। কিন্তু আমাদের ভাবি সাহেব কোথায়? ওনাকে আনিসনি শালা তুই? ঠিক এমন সময় রেহানের পেছন থেকে নিশি বের হয়ে আসে। নিশিকে দেখে রেহানের একেবারে ক্লোজ বন্ধু রাসেল বলে ওঠে, ওই তো আমাদের ভাবি সাহেব। যাক, তাহলে তুই সাথে করে আনলি ভাবি সাহেবকে। ভেবেছিলাম আমাদের রিকোয়েস্টটা রাখবি না, কিন্তু না, তুই প্রমাণ করে দিলি তুই আমাদের বন্ধু। আরেকজন বলে ওঠে। আর ঈশ্বর, আমাদের ভাবি সাহেবকে বসতে দে। নিশি নার্ভাস হয়ে রেহানের হাত শক্ত করে ধরে আছে। রেহান নিশিকে চোখের ইশারায় স্বাভাবিক থাকতে বলে। নিশির হাত ধরে রেহান একটা টেবিলে এনে বসায় নিশিকে। সবার সাথে নিশি পরিচিত হওয়ার পর নিশি কিছুটা স্বাভাবিক হয়। দূর থেকে একটা ছেলে এক ধ্যানে নিশির মায়াবী চেহারার দিকে তাকিয়ে আছে, হাতে মদের গ্লাস নিয়ে। কিছু একটা ভেবে চেয়ার থেকে উঠে এসে নিশির সামনে হাত বাড়িয়ে বলে, হাই, আমি রিফাত। আচমকা এভাবে মুখের সামনে হাত বাড়িয়ে দেয়াতে নিশি কিছুটা হকচকিয়ে যায়। অবাক চোখে নিশি একবার রেহানের দিকে আরেকবার রিফাতের দিকে তাকায়। রেহান বসা থেকে উঠে রিফাতের সাথে হাত মিলিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমার সাথে হাত মেলা? আমার বউয়ের সাথে হাত মেলানোর কোনো দরকার নেই। রিফাত বাঁকা হেসে বলে, আরে ভাই, হাতই তো মিলাতে চেয়েছি, অন্য কিছু তো মিলাতে চাইনি। এতে এতে এত হাইপার হওয়ার কি আছে? আর বিয়ে হতে না হতেই বউ পাগল হয়ে গেলে? পুরনটাকে ভুলে গেলে নাকি তুই? রিফাতের এমন লাগামহীন কথা শুনে রেহানের দাঁতের চোয়াল শক্ত হয়ে আসছে। রেহান কিছু বলতে যাবে তার আগে রাসেল পরিস্থিতি শান্ত করার জন্য বলে, আরে রিফাত, তুই সর তো এখান থেকে, সব সময় কথার মাঝে চলে আসিস। ঠিক আছে, এখন আপাতত সরলাম, কিন্তু রেহানের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিন্তু কি? কিছু না, এনজয় কর, অল দ্য বেস্ট। বলে রিফাত ওখান থেকে চলে যায়। রিফাত চলে যেতেই আয়ন বলে, রেহান দোস্ত, ঠান্ডা হ। তুই তো জানিস ও এমনই, আর তোর উপরে ওর হিংসা কাজ করে, তা তো জানিস। হিংসা? কিসের হিংসা আমার উপরে ওর? আমি তো ওকে হিংসা করি না, তাহলে কেন আমাকে হিংসা করে? নিশি অবাক চোখে তাকিয়ে ওদের কথা শুনছে। বেচারি কিছুই বুঝতে পারছে না, তবে এতটুকু বুঝতে পারছে রিফাতের সাথে রেহানের কোনো সমস্যা আছে। কিন্তু পুরাণটা ভুলে গেলি মানে কি বলতে চাইছে রিফাত, এই কথাটা নিশিকে ভাবাচ্ছে। রাসেল বলে, রেহান, তোর সাথে আমার একটু কথা আছে, একটু ওইদিকে যাবি?